অ্যামেন্ডমেন্ট বিল 2012 পরীক্ষাপূর্বক 20 দিনের মধ্যে সংসদ রিপোর্ট দানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হচ্ছে। অতএব বিলটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান 115 বুলা 1, মাননীয় সদস্য আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমে আমি সরকারকে অভিনন্দন জানাই। আমাদের যে এই সমুদ্র বিজয়, এটা শুধু সরকারের না, সরকারকে অভিনন্দনের পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, মালয়েশিয়া আমাদের মাত্র 2 ঘন্টা দূরের একটি দেশ। 63 সালে তার স্বাধীনতা, আমাদের 8 বছর আগে। আজকে কোথায় চলে গিয়েছে, পার ক্যাপিটাল ইনকাম কত দূরে। আমি জানি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সরকার অনেকবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে, কিন্তু এত কি হোঁচট খেয়েছে যে আমরা আজকে মালয়েশিয়ার এত নিচে। আজকে এই 40 বছর স্বাধীনতার পর আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, যে আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে। দোষ আমাদেরও না, সরকারেরও না। তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার? আমার মনে হয় দোষটা আমাদের জনগণের, যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয়। আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে। মাননীয় স্পিকার, আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয়, অর্থনীতি নিয়ে কথা বলতে হয়। মাননীয় স্পিকার, আজ থেকে ঠিক 1 বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের। সেই দরবেশের কথা এখন বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে। সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার। এছাড়া আরো যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি। মাননীয় স্পিকার, গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল। এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। 2010 সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো 26টা কোম্পানির নাম আছে যারা 1900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো আছে যারা 2000 কোটি টাকা উঠিয়েছে। মাননীয় স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বলা হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপ্রিটদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিজ আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যে আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া। শেয়ার মার্কেটের আরো কিছু ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিয়াস, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নেওয়া আরম্ভ করলো। আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকে আবার সেই সিটে বসালেন।
আমার মনে আছে, আমি ছিলাম না সংসদে, তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি, ভূত শস্যের মধ্যে ভূত থাকা। দরবেশও কিছু করতে পারলো না, বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে, কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। মাননীয় স্পিকার, এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপ্রিটদের বিচার করা, অথবা এমন কোন আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে। মাননীয় স্পিকার, 1 কোটি লোক রাস্তা এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরো অনেক লোক আছে, আরো অনেক মা বোনের আছে, আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে, আরো অনেক পুলিশের কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। আরেকটা ঘটনা বলতে হয়, বিদ্যুৎ। এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে। আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাঙ্ক যে আমরা অনেক এফর্ট কাগজপত্রে দেখেছি, কিন্তু প্রথম 1 বছর নাড়াচাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার। এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই। একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতের দাঁড়িয়েছে, কিন্তু তারপর ইনডেমনিটি পাস করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। 20,000 crore টাকা। মাননীয় স্পিকার, আমাদের তোফায়েল আহমেদ সাহেব সেদিন বলেছে, আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায়? বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার, বা আমাদের চাহিদা মতো আসবে না, কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। এই ধরনের কোম্পানিরা এনে সব লাগিয়ে দিয়েছে। 20,000 crore টাকা আমরা ভর্তুকি দিই মাননীয় স্পিকার। এই টাকা দিয়ে আমরা ঘোড়াশালকে ঠিক করতে পারতাম না? তারপর 1 বছর লাগা গেল বেস প্ল্যান করার জন্য। কি বেস প্ল্যান? টেন্ডার হবে। খেলবে কে মাননীয় স্পিকার? খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা। এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ, আমাদের ফারুক খান সাহেবের ভাই, সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা। আগে 200 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন, এখন আপনি তাকে মেঘনাঘাট দিয়েছেন, BB101, BB102। ওদিকে ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে, ওয়ার্ল্ড ব্যাংকও দরজা আটকে দিয়েছে, IMF ও দরজা আটকে দিয়েছে, এখন আর ফান্ডিং নাই। সামিটের আরেকটা ঘটনা আছে, এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার, সেখানে KPCL আরেকটা বড় প্লেয়ার, 52 কোটি টাকার শেয়ার 1100 কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাশাআল্লাহ শেয়ার মার্কেটকে দেখিয়ে দিয়েছে। সুতরাং সামিটের ইন্টেনশন ছিল এই 1000 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে $1 বিলিয়ন উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাব, আমরা আবার 20,000 কোটি টাকা বের করব। বাট ফরচুনেটলি আনফরচুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট। তাই কি করলো? তাই তারা পারফরমেন্স গ্যারান্টি দেয় না, PDBর সাথে কন্ট্রাক্ট সাইন করে না। এই ম্যারাডোনার মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন 7,000 মেগাওয়াট বিদ্যুৎ হবে। বলতে চাই, এক পরিবারের কাছেই কিন্তু 1200 মেগাওয়াট জিম্মি। এইবার আসলো আরেকজন, এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি। ইনি হলো মেসি, ইনি হলো ওরিয়ন গ্রুপ। 1200 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে। একটা কোম্পানিকে, সামিটকে দিল 1200, ওরিয়নকে দিল 1200। বাংলাদেশের 5,000-এর 2400 এই দুই পরিবারের হাতে। তার মানে কি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বপ্ন সবকিছু দুইটা পরিবারের কাছে জিম্মি। আর চুরি নাকি খালি আমরা করি, কথায় কথায় দুর্নীতি আমরা করি। এরা এমন কোন ম্যারাডোনা, এমন কোন মেসি? কেন আমরা 20,000 কোটি টাকা ভর্তুকি, 10,000 কোটি টাকা ঘোড়াশাল ঠিক করতে পারতাম না? আমাদেরকে PDBর 600-700 মেগাওয়াট নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার জিনিস দেখলাম, ইনসিডেন্টলি বা কোইন্সিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয়ের একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা যেমন আমাদের নিজেদের PDBর প্ল্যানগুলি বসায় রেখে এই কুইক রেন্টালগুলি চালাই, বিমান মন্ত্রণালয় দেখি আমাদের প্লেনগুলি বসে রেখে লিজার প্লেনগুলি গাড়ি চালায়, যাতে করে ভালো 2 পয়সা কামাই হয়। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার,
এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কথা কই বাবা, এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক। স্পিকার, মাননীয় প্রধান অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না। ফার্মার্স ব্যাংক, ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে 1 কোটি না 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তার অনেক এফর্ট, অনেক কাজ করেছেন, যার কারণে আজকে এটা এসেছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক। বাট বর্ডার কিলিং নিয়ে কিছু কথা বলতে হয়। আই এম সারপ্রাইজড, আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না। সে মহাসচিবের পিতাই তো একজন চার নেতার একজন জেলখানায় মারা গিয়েছে। আই ওয়ান্ট টু পুট ইট প্লেন অ্যান্ড সিম্পল, নো কিলিং ইজ জাস্টিফাইড আনলেস ইট ইজ জাস্টিফাইড বাই ল। এটা ধিক্কার জানাই আমি। এত আলাপ করি, এত সমুদ্র জয় করি, বর্ডারটা জয় করতে পারি না। একটাবার কি তাদের সাথে যা কথা বলতে পারি না? আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোম্যাট মারা গেল, এটাতে কোনো এফেক্ট হবে না। সৌদি ডিপ্লোম্যাটও তো ইন্টেলিজেন্ট না মাননীয় স্পিকার। ওই তারিক আর খালাস বলে 20 লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে। আমাদের উচিত মার্কেটে রিউমার, আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না, আমাদের উচিত শিশু টেক এনাফ এফর্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক। তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয়। সারা বাংলাদেশ এনডিটিভি, ইন্ডিয়ান টেলিভিশন, বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না, কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে। সবাই বলে মমতা আসবে না, ফরেন মিনিস্টার লাস্টের দিনে বলল মমতা আসবে, বাস্তবে মমতা আসলো না। তিস্তা হয় নাই, তাই ট্রানজিট হবে না। বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান হ্যাজ নাথিং টু ডু উইথ আদার। তারপরে কি হলো না হলো, এখন শুলি ট্রানজিট হয়ে গিয়েছে। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা উচিত। গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট, একটা জিনিস আমার মনে আসছে, মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে, মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে, ফটকাবাজ এটা সেটা, বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না। আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে, কারণ 1 কোটি লোক এটার সাথে ইনভলভড। স্পিকার, মিডিয়া নিয়ে একটু কথা বলি। মিডিয়া নিয়ে একটু কথা বলি মাননীয় স্পিকার। আমাদের মিডিয়ার ব্যাপারটা কথা বলেন না, আমরা তো ইউ আর স্পিকিং ফ্রিলি। আই এম সরি, আমি টাইম দেখে একটু ডিস্ট্রাক্ট হয়েছে। আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত। মিডিয়ার উপরে একটু নেকেড ইউজারপেশন হচ্ছে। 12ই মার্চে আমরা লক্ষ্য করতে পারছি একটু নগ্ন হস্তক্ষেপ, এটা ডেমোক্রেসির জন্য ভালো না। এই ব্যাপারে একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত। বিকজ আমাদের মনে রাখতে হবে 1/11-এর পর 2 নেত্রী যখন জেলখানায় ছিল, আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকাই কিন্তু তাদেরকে এই জেলখানা থেকে বের করেছে। আমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। হোয়াট ইজ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট? এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে যে খুব টেকনিক্যালি সরিয়ে দেওয়া হলো, অফকোর্স এটা ল, বাট ল ইজ আ সোশ্যাল ফিনোমিনা, ইটস মিনস টু অ্যান এন্ড, ইজ নট অ্যান এন্ড ইটসেলফ। আ ল দ্যাট ল্যাক্স দ্য কোয়ালিটি, দ্যাট ল্যাক্স to reflect the will of the people is not to be regarded as the law. জনগণ বাংলাদেশের চায় তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে ওই 2-1টা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় 30,000 ভোট, আরেক জায়গায় 1 লাখ ভোট দিয়ে আপনি 7 কোটি ভোটকে হিসাব করতে পারবেন না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আনাই হয়েছিল বিকজ বড় 2টা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না, মিউচুয়াল রেসপেক্ট ছিল না। আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই, পরশুদিনও আপনি পার্লামেন্টে দেখেছেন, আগামীতেও দেখতে পারবেন। সুতরাং উই আর নট রেডি ফর অ্যান ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে। উই নিড আ কেয়ারটেকার গভর্নমেন্ট, আদারওয়াইজ এর বাইরে যাই করা হবে এটা অ্যাকসেপ্টেড হবে না।
মাননীয় স্পিকার, ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই। প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে, আমি একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে। ইভিএম নিয়ে তো কথা বলবে নির্বাচন কমিশন, আমরা সেনা বলবো ইভিএম এ যাবো কি যাবো না। আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএম এর মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে। দেখা যাবে আমার ভোলায় নৌকায় ভোট দিছে বা ভোলায় ধানের শীষে ভোট দিছে, গোপালগঞ্জে নৌকা মার্কায় ভোট উঠে গেছে। উই আর নট রেডি ফর দ্য সিস্টেম অ্যাজ অন ইয়েট। অফকোর্স পাইলট বেসিসে দু একটা সেন্টারে করা যেতে পারে, বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না। আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, যেটাতে, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য। আমি একটা কথা বলতে চাই, আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে, তার মানে কি এই দেশে মন্ত্রী এমপি থাকে না? কোনো সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না, যে সিস্টেমটা চালায় তার দোষ। সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না। আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশের কোনোদিন এমপি হবে না? আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না? আমার মনে হচ্ছে এটাকে ঘুরায় প্যাচে আনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না, দেশ আরো খারাপের দিকে চলে যাবে। মাননীয় স্পিকার, আর অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে, সেটা নিয়ে কথা বলতে হবে, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়। স্পিকার, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না। বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরাল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে। এছাড়াও এই আইজিডব্লিউ আইসিএক্স লাইসেন্সগুলি, ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না। বাট এনিওয়েজ, এমন লোকজনকে দেয়া হচ্ছে 11টা 12টা আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে, 25টা 30টা করে দেওয়া হচ্ছে। এবং মার্শাল্লাহ, আগে ভিওআইপি 2টা একটা আসতো, এখন ভিওআইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে, এখন সব কিছুই ভিওআইপিতে আসে। এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার। মাননীয় স্পিকার, সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, অ্যারিস্টটল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি নেভার এনফিসাইজড অর অ্যান্টিসিপেটেড দ্যাট দেয়ার সামথিং কল্ড মিডিয়া, এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে। আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায়, হালকা হয়ে যায়। আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল ওয়েন মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়া, বিকজ মিডিয়াকে যদি আমরা ভালনারেবল করে দেই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাটাক করতে পারবে এবং সেটার বিচার হবে না। আমাদের উচিত প্রত্যেককে কমপ্লিমেন্ট করা। দ্যাটস দ্য ওয়ে ইট শুড রান। 12ই মার্চে যে ভূমিকা ছিল সরকারের, আমি দেখলাম সরকার বলল, সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক। আমি 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 খুব চিন্তিত হয়ে যাই এই বুদ্ধিমত্তা দেখে যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক। মানে আই ওয়ান্ট টু থ্যাংক দ্য হোম মিনিস্টার অ্যান্ড হানিফ সাহেব যে সাগর রুনি হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় না ইনভেস্টিগেশন করতে, কারণ সরকারের তো পরিপূরক দেখা গেল ওইটার জন্য দিয়ে দেয়। এটা সত্যি না। সরকার আর রাজনৈতিক দল সরকার যখন হয় হি ওয়্যারস টু হ্যাটস, একটা হলো প্রাইম মিনিস্টারের, আরেকটা হলো দলীয় প্রধানের। এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না, কোনোভাবেই ওভারল্যাপ করা যায় না। এনিওয়েজ, মাননীয় স্পিকার, 12ই মার্চ নিয়ে যে কথা বলছিলাম, যেই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয় নাই, ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কত কিছুই তো করা হয়েছে। বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম, এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের, তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি? কিভাবে? এতটুক আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। মাননীয় স্পিকার, calm down, you'll have your turn if you understand English. মাননীয় স্পিকার, লাস্ট আমি ভোলা নিয়ে একটা কথা বলবো। আমি গতবারও বলেছি আমার ভোলার নদী ভাঙনের অবস্থান খুব খারাপ। আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমি আসলে আপনার মাধ্যমে আমাদের সিনিয়র মেম্বার তোফায়েল আহমেদ সাহেবকে একটু অনুরোধ করতে চাই
যে ভোলায় যত টেন্ডার হয় এই মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা, এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন টেন্ডারবাজি পিস্তলের বাট, আমার ভোলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাত জোর করি, যত টেন্ডার হয় ঢাকাতে করেন, যত পানির টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডারবাজি করেন, আমার ওখানে করার দরকার নাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।